হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যান একাডেমি। আমি সৌরভ। আমার এই চ্যানেলটা টোটালটাই ডব্লিউবিসিএস এক্সপিরিয়েন্সের জন্য। আজকে আমরা কনস্টিটিউশনের সবথেকে ভাইটাল টপিক হচ্ছে আর্টিকেল নিয়ে কথা বলবো। আমরা যখন ওভারঅল অ্যানালিসিস অফ কনস্টিটিউশন পড়েছিলাম তখন একটা কথা বলেছিলাম যে আর্টিকেলের একটা ছন্দ আছে। এই ছন্দটা যদি আপনি ধরতে পারেন তাহলে আর্টিকেলটা হামেশাই মুখস্থ হয়ে যাবে। আমরা যখন আমাদের অফলাইন বা অনলাইন ব্যাচের স্টুডেন্টদের ক্লাস করাই তো ক্লাসেই কিন্তু স্টুডেন্টদের টোটাল আর্টিকেল A to Z মুখস্থ হয়ে যায়, কিন্তু সেখানে সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে বোথ সাইড ইন্টারাকশনটা সম্ভব। কিন্তু ইউটিউবের মাধ্যমে কিন্তু বোথ সাইড ইন্টারাকশনটা সম্ভব নয়, কেবলমাত্র ওয়ান সাইড ইন্টারাকশনটাই সম্ভব। বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আমি আমার 100% চেষ্টা করবো যাতে করে ভিডিওর মাধ্যমে যেন আপনাদের টোটাল আর্টিকেলটা মুখস্থ হয়ে যায়। শুধু একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে যে আপনারা আমার ইন্টেনশনটা বোঝার চেষ্টা করুন যে আমি আপনাদের কিভাবে আর্টিকেলটা পড়ার কথা বলছি। তো সেই ইন্টেনশনটা ধরতে পারলে আমি এইটুকু অ্যাসিওর করতে পারি যে আপনার আর্টিকেলে কোনো প্রবলেম থাকবে না। তো চলুন আমরা আস্তে আস্তে করে শুরু করি। তো দেখে নিই আমরা একবার যে 1 থেকে 51 এ অবধি আর্টিকেলের মধ্যে কতগুলো পার্ট রয়েছে। চারখানা পার্ট রয়েছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 অ্যান্ড পার্ট 4A বলে একটা সাব পার্ট রয়েছে পার্ট 4 এর মধ্যেই। তো পার্ট 1 ডিলস উইথ বেসিক্যালি ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, পার্ট 2 ডিলস উইথ সিটিজেনশিপ, পার্ট 3 ডিলস উইথ ফান্ডামেন্টাল রাইট, পার্ট 4 ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অ্যান্ড পার্ট 4A হচ্ছে আপনার ফান্ডামেন্টাল ডিউটি। তো এবার আপনাকে জানতে হবে কোন পার্ট কত থেকে কত অবধি এক্সটেন্ডেড। যেমন পার্ট 1 যেটা ডিল করছে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, যেখানে চারখানা আর্টিকেল রয়েছে, এটা 1 থেকে 4 অবধি। পার্ট 2 ডিলস উইথ আর্টিকেল 5 to 11, পার্ট 3 12 to 35, পার্ট 4 হচ্ছে 36 to 51 অ্যান্ড পার্ট 4A হচ্ছে আপনার 51A আর্টিকেল নিয়ে ডিল করছে। তো চলুন আমরা এক একটা করে পার্ট দেখে নিই। পার্ট 1 ডিলস উইথ ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, যেখানে চারখানা আর্টিকেল রয়েছে। আমরা পড়বো 1, 2 অ্যান্ড 3। আমরা 3টে আর্টিকেল পড়বো, 4টা খুব একটা ইম্পর্টেন্ট নয়। তো এই 1, 2, 3 আর্টিকেলটা খুব স্বাভাবিক কী নিয়ে ডিল করবে, যেহেতু পার্ট 1টা ডিল করছে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি নিয়ে, ভারতবর্ষ এবং তার যে স্টেট বা যে ইউনিয়ন টেরিটরি আছে সেটা নিয়ে যেহেতু ডিল করছে, তাহলে এখানে যতগুলো আর্টিকেল রয়েছে সবগুলো আর্টিকেলই কী নিয়ে ডিল করবে, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি নিয়ে। তো সেটাই বলা হচ্ছে। তাহলে 1 নম্বর আর্টিকেল কি বলছে? 1 নম্বর আর্টিকেল হচ্ছে নেম অফ দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, মানে এই যে ভারতবর্ষ এবং তার যে কতগুলো স্টেট রয়েছে, তার কতগুলো ইউনিয়ন টেরিটরি রয়েছে, সবটাই কি 1 নম্বর আর্টিকেল নিয়ে ডিল করছে। ঠিক আছে, একটা ইনফরমেশন ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার মাঝে মাঝে ইউপিএসসি বা অন্যান্য পরীক্ষায় আসে, সেটা হচ্ছে যে ভারত নামটা বা ইন্ডিয়া নামটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? 1 নম্বর আর্টিকেলে রয়েছে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অনেকবার পরীক্ষায় এসছে। দেখুন এবার চলে আসি 2-3 আর্টিকেল। 2-3 আর্টিকেল ডিল করছে কি নিউ স্টেট ফরমেশন নিয়ে। ঠিক আছে, তাহলে এই যে নিউ স্টেট ফরমেশন এরকমভাবে মনে রাখবেন যে যেখানে একটা চেঞ্জ সেটা আর্টিকেল 2, যেখানে 3টে চেঞ্জ সেটা আর্টিকেল 3। তা আমরা এইভাবে মনে রাখতে পারি 3 সংখ্যাটা গ্রেটার দেন 2, তাহলে যেখানে কম চেঞ্জ সেটা আর্টিকেল 2, যেখানে বেশি চেঞ্জ সেটা আর্টিকেল 3। কী ব্যাপার একটু বোঝার চেষ্টা করতে হবে। এই যে আমাদের ইন্ডিয়া রয়েছে না, তো এই ইন্ডিয়া যদি বাইরের কোনো একটা জায়গাকে, কোনো একটা প্লেসকে অ্যাকোয়ার করে নেয় যেটা ইন্ডিয়া টেরিটরির মধ্যে ছিল না, তাহলে এই পোর্শনটা ইন্ডিয়ার একটা অংশ হয়ে গেল। তাহলে এর মাধ্যমে যে নিউ স্টেট ফরমেশন হচ্ছে সেটা আন্ডার আর্টিকেল 2 এর মাধ্যমে হচ্ছে। ঠিক, আর আর্টিকেল 3টা কি 3টে চেঞ্জ আমি বলছিলাম, যেমন কি এক্সিস্টিং যে স্টেট রয়েছে তারই যদি কোনো অল্টারেশন হয় তাহলে আর্টিকেল 3 এর মাধ্যমে হচ্ছে। মানে কি ধরুন নেম চেঞ্জ মানে কি এই যে ওয়েস্ট বেঙ্গলকে বেঙ্গল করার যে প্রচেষ্টা, এইভাবে যে নামটা চেঞ্জ করে নতুন একটা স্টেট ফরমেশন হলো, সেটা আন্ডার আর্টিকেল 3 এর মাধ্যমে যাবে। হতে পারে কি এরিয়াকে আমি বাড়াতে পারি, এরিয়াকে আমি কমাতে পারি, তাহলে নেম চেঞ্জ, এরিয়া চেঞ্জ, বাউন্ডারি চেঞ্জ। কোন একটা এক্সিস্টিং স্টেটকে আমরা কি করতে পারি, ভেঙে দুটো ভাগে ভাগ করতে পারি, যেটা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানার ক্ষেত্রে হয়েছিল। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা আগে একসাথে ছিল, পরবর্তীকালে দুটো আলাদা আলাদা স্টেট হলো। তো এরমভাবে যদি কোনো স্টেট ফরমেশন হয় তাহলে সেটা আন্ডার আর্টিকেল 3 এর মাধ্যমে হয়। তো এবার আমরা চলে যাচ্ছি পার্ট 2-তে। পার্ট 2 ডিলস উইথ সিটিজেনশিপে কত থেকে কত আর্টিকেল? 5 থেকে 11। তো আমরা এখান থেকে আর্টিকেল পড়বো 5, 6, 7, 8 এবং 11। এই কটা আর্টিকেল আমরা পড়বো। 5 নম্বর আর্টিকেল কি নিয়ে ডিল করছে? লেখা রয়েছে সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশন ফ্রেমাররা যখন কনস্টিটিউশন তৈরি করেছিল গণপরিষদে, তো সেই সময় সিটিজেনশিপের কি রুল ছিল সেইটাই কিন্তু কথা বলছে আপনার আর্টিকেল 5-এ, মানে সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ কনস্টিটিউশন। এরপরে চলেছে 6-7 আর্টিকেল। 6-7 ডিলস উইথ পাকিস্তান। হ্যাঁ, এরমভাবেই পড়বেন। দেখুন আমরা একটু আগে যেমন পড়েছি 6 less than 7, তাহলে আমি এরমভাবে বলতে পারি ছোট পাকিস্তান হলে আর্টিকেল 6, বড় পাকিস্তান হলে আর্টিকেল 7। ছোট বড় মানে কি, লেখা বড় লেখা ছোট, সেটাই মানেটা বোঝার চেষ্টা করুন। যদি কোনো পাকিস্তানি ইন্ডিয়াতে আসে
তাহলে সেই পাকিস্তানিকে আপনার নাগরিকত্ব দিতে হবে, সেটা বলা হয়েছে আর্টিকেল 6-এ। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যদি কোনো ইন্ডিয়ান পাকিস্তানে মাইগ্রেট করে যায় এবং পরবর্তীকালে আবার পাকিস্তান থেকে মাইগ্রেট করে ইন্ডিয়াতে আসে, তাহলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে। খুব মাইনর ডিফারেন্স, একটু ভাবার চেষ্টা করুন। তাহলে এখানে ছোট লেখা তাহলে আর্টিকেল 6, এখানে বড় লেখা তাই আর্টিকেল 7, এরমভাবেই পড়ুন, ঠিক আছে। তার মানে কি বললাম, 6-7 ডিলস উইথ পাকিস্তান, যদি কোনো পাকিস্তানি ইন্ডিয়াতে আসে তবে তাকে নাগরিকত্ব দেওয়া হবে আন্ডার আর্টিকেল 6-এ। যদি কোনো ইন্ডিয়ান প্রথমে পাকিস্তানে যায়, তারপর পাকিস্তান থেকে আবার ব্যাক করে ইন্ডিয়াতে আসে, তবে তাকে নাগরিকত্ব দেওয়া হবে আন্ডার আর্টিকেল 7-এ। হ্যাঁ, এরমভাবেই পড়বেন। 8 নম্বর আর্টিকেল ডিলস উইথ এনআরআই, নন রেসিডেন্ট ইন্ডিয়ান, মানে কি ভারতীয় বংশোদ্ভূতদের নিয়ে কথা বলা হয়েছে। ভারতীয় বংশোদ্ভূতরাও যে ভারতের অংশ, তারা যদি ভারতের নাগরিকত্ব দাবি করে তবে তাদের আন্ডার আর্টিকেল 8-এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। এটা নিয়ে আমরা ডিটেল অ্যানালিসিস মেন্সে গিয়ে করব, তাও একটু ছোট্ট করে বলে দিই। 1992 একটা গণ্ডি রয়েছে। 1992-তে একটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনা হয়, যেখানে বলা হয়েছে আগে কি প্রভিশন ছিল আর অ্যামেন্ডমেন্ট করার পরে কি প্রভিশন হয়েছে, এটা একটু বোঝার চেষ্টা করুন। 1992-র আগে এই কথাটা বলা হয়, যদি কেউ ভারতের বাইরে জন্মায় তাহলে তার ক্ষেত্রে দেখা হবে তার বাবা ভারতের নাগরিক কিনা। যদি তার বাবা ভারতের নাগরিক হয় এবং সে যদি নাগরিকত্ব দাবি করে তাহলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু 1992-তে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এই প্রভিশনটাতে মাকে ইনক্লুড করা হলো। এই 1992-র পরেই প্রভিশন আনা হলো, যদি কেউ ভারতের বাইরে জন্মায় এবং তার বাবা অথবা মা কেউ একজন, যে কেউ ভারতের নাগরিক যদি হয় এবং সে যদি নাগরিকত্ব দাবি করে তবে সে নাগরিকত্ব পাবে আন্ডার আর্টিকেল 8-এর মাধ্যমে। তাহলে এনআরআইতে সিটিজেনশিপ পাওয়া বা না পাওয়া নিয়ে ডিল করছে আন্ডার আর্টিকেল 8। আর আর্টিকেল 11-তে কি বলা হচ্ছে, সিটিজেনশিপ রিলেটেড সমস্ত ক্ষমতা পার্লামেন্টের হাতে রয়েছে। স্টেট লেজিসলেচার হ্যাজ নো জুরিসডিকশন রিলেটেড টু সিটিজেনশিপ। মানে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কিন্তু এখানে কিন্তু এটা বলা হয় যে সিটিজেনশিপের যদি কোনো অল্টারেশন আনা হয়, যদি কোনো প্রভিশন চেঞ্জ করা হয়, যদি কোনো অ্যামেন্ডমেন্ট আনা হয়, তাহলে কেবলমাত্র পার্লামেন্টেরই এই অধিকার রয়েছে। কোনো স্টেট জুরিসডিকশনের কিন্তু সিটিজেনশিপ নিয়ে কথা বলার কোনো রাইট নেই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আর্টিকেল, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার এমসিকিউতেও এই কোশ্চেনটা আসে। তাহলে আমরা একটু ছোট্ট করে দেখে নিই পার্ট 1 পার্ট 2 আমরা কি পড়লাম। পার্ট 1 ডিলস উইথ ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, যেটা 1 থেকে 4 অব্দি আর্টিকেল ডিল করছে, যেখানে আমরা 3টে আর্টিকেল পড়েছি 1, 2, 3। 1 নাম্বার হচ্ছে নেম অফ দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, ভারত বা ইন্ডিয়া নামটা আমি 1 নাম্বার আর্টিকেলে পেয়েছি। 2, 3 নিউ স্টেট ফরমেশন, নিউ স্টেট ফরমেশনে একটা চেঞ্জ হলে আর্টিকেল 2, নিউ স্টেট ফরমেশনে 3টে চেঞ্জ হলে আর্টিকেল 3। যদি কোনো ভারতের বাইরের এরিয়া ভারতের মধ্যে ইনক্লুড করা হয় তবে সেটা আন্ডার আর্টিকেল 2-র মাধ্যমে নিউ স্টেট ফরমেশন। আর যদি এক্সিস্টিং স্টেটের নাম চেঞ্জ, বাউন্ডারি চেঞ্জ, এরিয়া চেঞ্জ হয় তাহলে আন্ডার আর্টিকেল 3-র মাধ্যমে নিউ স্টেট ফরমেশন। পার্ট 2 ডিলস উইথ সিটিজেনশিপ, 5 থেকে 11 অব্দি আর্টিকেল রয়েছে এবং 5 নাম্বার আর্টিকেলে কি বলা হয়েছে, সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ কনস্টিটিউশন। 6-7 পাকিস্তান, ছোট পাকিস্তান 6, বড় পাকিস্তান 7। মানে যদি কোনো পাকিস্তানি ভারতে আসে তবে সে নাগরিকত্ব দাবি করলে আর আর্টিকেল 6-এর মাধ্যমে নাগরিকত্ব পাবে। যদি কোনো ইন্ডিয়ান পাকিস্তানে যায়, আবার পাকিস্তান থেকে রিব্যাক করে আবার যদি ইন্ডিয়াতে ফিরে আসে এবং সে যদি তারপরে আবার নাগরিকত্ব দাবি করে তবে সে আন্ডার আর্টিকেল 7-এর মাধ্যমে নাগরিকত্ব পাবে। 8 হচ্ছে এনআরআই, নন রেসিডেন্ট ইন্ডিয়ানরা নাগরিকত্ব পাওয়ার প্রভিশন, এবং 11 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে সিটিজেনশিপ রিলেটেড সমস্ত ক্ষমতা পার্লামেন্টের হাতে রয়েছে। আমরা এখন কথা বলবো পার্ট 3, দ্যাট ইজ ফান্ডামেন্টাল রাইট নিয়ে, যেটা ডিল করছে 12 থেকে 35 অব্দি। এই সেকশনটা শুরু করার আগে আমাদের প্রথমত জানতে হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটি। ফান্ডামেন্টাল রাইট মানে হচ্ছে মৌলিক অধিকার। আপনি ইন্ডিয়ার সিটিজেন হওয়ার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আপনাকে কিছু রাইট প্রোভাইড করছে, আপনার কিছু অধিকার রয়েছে। যেমন 6খানা অধিকার আপনার রয়েছে: রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, রিলিজিয়াস ফ্রিডম, কালচার অ্যান্ড এডুকেশন অ্যান্ড কনস্টিটিউশনাল রিমেডিস। আমরা এক এক করে যখন আর্টিকেলটা পড়বো তখন টোটাল জিনিসটা আপনাকে আমি বলে দেবো। আর পার্ট 4 ডিল করছি কি ডিপিএসপি নিয়ে। ডিপিএসপি মানে হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। দেখুন এই স্টেট মানে কি, এই যে আমাদের যে ইন্ডিয়া স্টেটটারও কিন্তু নিজস্ব একটা প্রিন্সিপাল রয়েছে, কিছু ডিউটি রয়েছে যেটা তার নাগরিকদের প্রতি তাদের ফলো করা উচিত, সেটা বলা হচ্ছে ডিপিএসপিতে নিয়ে। আর পার্ট 4A ডিল করছে ফান্ডামেন্টাল ডিউটি নিয়ে। মানে এখানে কি, এখানে যেমন স্টেটের একটা ডিউটি ছিল, এখানে আপনি একজন ইন্ডিয়ান নাগরিক হওয়ার জন্য আপনারও স্টেটের প্রতি একটা ডিউটি রয়েছে, সেটা কি বলা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি নিয়ে। সেখানে আমাদের 11খানা ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে, সেই ব্যাপারগুলো আমরা যখন ফান্ডামেন্টাল ডিউটি চ্যাপ্টারটা পড়বো তখন আমরা বলে দেবো।
ঠিক আছে, তো চলুন আমরা এই সেকশনটা দেখে নিই। তো একটা কথা বারবার বলছি, পার্ট 3 শুরু করার আগে আপনাকে অবশ্যই পার্ট 1 অ্যান্ড পার্ট 2 এই ভিডিওটা দেখে নিতে হবে, কারণ এখানে কিন্তু টোটাল আমরা কি করে 11টা আর্টিকেল মুখস্থ করব সেই টেকনিকটা বলে দিয়েছিলাম। ঠিক আছে, তো চলুন দেখে নিই। তো পার্ট 3 এই যে ফান্ডামেন্টাল রাইট পার্টটাকে আমরা কতগুলো সেকশনে ভাগ করেছি। প্রথম সেকশনটার নাম দেওয়া হয়েছে ইন্ট্রোডাকশন, এবং পরবর্তী যে সেকশনটা রয়েছে সেখানে 6খানা ফান্ডামেন্টাল রাইটের কথা বলা হয়েছে। ঠিক আছে, এই সেকশনগুলোর আর্টিকেলের ডিস্ট্রিবিউশনটাকে আপনাকে জানতে হবে। যেমন ইন্ট্রোডাকশন পার্টে 2টো আর্টিকেল রয়েছে, 12 এবং 13। রাইট টু ইকুয়ালিটি এই পার্টটাতে 14 থেকে 18 অব্দি আর্টিকেল ডিল করছে। রাইট টু ফ্রিডমে 19 থেকে 22। রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশনে 2টো আর্টিকেল 23-24। রিলিজিয়াস ফ্রিডম 25 থেকে 28। কালচার অ্যান্ড এডুকেশনাল রাইট 29 থেকে 30 এবং কনস্টিটিউশনাল রিমেডিজে 31 থেকে 35। এই ডিস্ট্রিবিউশনটা কিন্তু অবশ্যই করে মনে রাখতে হবে আর্টিকেল পড়ার ক্ষেত্রে। তো চলুন আমরা এক এক করে শুরু করি। তো ইন্ট্রোডাকশন পার্টে 2টো আর্টিকেল 12 এবং 13। ঠিক আছে, তো 12 নম্বর আর্টিকেলে কি বলা হচ্ছে, ডেফিনেশন অফ দ্য স্টেট। ঠিক আছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, যে একটা স্টেট মানে কি। এই যে আমরা বললাম যে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, হোয়াট ইজ দ্য স্টেট। স্টেটের ডেফিনেশনটা কি, মানে কে কে স্টেটের মধ্যে পড়ছে। 3টে অথরিটি রয়েছে স্টেটের মধ্যে। একটা হচ্ছে আমাদের পার্লামেন্ট মানে সেন্ট্রাল লেজিসলেচার, একটা আমাদের হচ্ছে স্টেট লেজিসলেচার মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা লেজিসলেটিভ কাউন্সিল যেটা রয়েছে, এবং আমাদের লোকাল গভর্নমেন্ট মানে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি। মানে এই 3টে অথরিটিকে নিয়ে আমরা কি বলছি, স্টেটে ডিফাইন করছি। মানে এই 3টে অথরিটিরই কিন্তু টু সাম এক্সটেন্ট একটু হলেও ল তৈরি করার ক্ষমতা আছে। তাহলে যাদের ল তৈরি করার ক্ষমতা আছে তাদের আমি কি বলছি, স্টেটের ডেফিনেশনের মধ্যে রেখে দিচ্ছি। 13 নম্বর আর্টিকেল ডিলস উইথ জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউ কার থাকে, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের। তাহলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের জুডিশিয়াল রিভিউ রয়েছে। জুডিশিয়াল রিভিউতে কি বলা হয়েছে, এই যে 3টে অথরিটি যাদের ল তৈরি করার ক্ষমতা আছে, তো এরা যে ল তৈরি করছে সেটা কতটা ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করছে বা আদৌ ফান্ডামেন্টাল রাইট মেনে ল তৈরি করছে কিনা। যদি কোনো কারণে এদের তৈরি করা ল ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে যায়, মানে ফান্ডামেন্টাল রাইটকে না মানে, তখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের এই ক্ষমতা রয়েছে সেই লকে বাতিল করে দেওয়ার। এটাই বলা হচ্ছে জুডিশিয়াল রিভিউ। তাহলে ইন্ট্রোডাক্টরি পার্টে আমরা 2টো আর্টিকেল বললাম, 12 এবং 13, ডেফিনেশন অফ দ্য স্টেট, অ্যান্ড 13 হচ্ছে জুডিশিয়াল রিভিউ। চলুন 14 থেকে 15 ভীষণ ইম্পর্টেন্ট আর্টিকেল, এবং একটা হিউম্যান ফিগার দিয়ে আমরা সহজেই 14 থেকে 18 রাইট টু ইকুয়ালিটি আর্টিকেলটা মনে রাখতে হবে। জাস্ট একটা হিউম্যান ফিগার। তো এই হিউম্যান ফিগারটা একটু দেখুন আমরা কিভাবে আঁকছি ছবিটা। এটা একটা হিউম্যান বিং। তো এই হিউম্যান বিংয়ের আমরা নিচ থেকে উপরে উঠবো এবং আর্টিকেলটা আমার মুখস্থ হয়ে যাবে। নিচ থেকে উপরে উঠবো, দেখুন এটা কি, এটা হচ্ছে লেগ। এটা কি, এটা হচ্ছে লিঙ্গ। এটা কি, এটা হচ্ছে পাকস্থলী বা স্টমাক। এটা হচ্ছে কি, হাত, এবং এটা কি, মাথা। এই যে পার্টগুলো বললাম, এই যে এটা হচ্ছে 14 নম্বর আর্টিকেল, এটা 15 নম্বর আর্টিকেল, এটা 16 নম্বর আর্টিকেল, এটা 17 নম্বর আর্টিকেল, এবং এটা 18 নম্বর আর্টিকেল। এটা হচ্ছে লেগ থেকে আসছে ল, তাহলে ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল। তাহলে 14 নম্বর আর্টিকেল কি নিয়ে ডিল করছে, লেগ। 15 নম্বর আর্টিকেল এটা হচ্ছে কি, লিঙ্গ মানে কি, 15 নম্বর আর্টিকেলে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ সবার সমান অধিকার। ঠিক আছে, তারপরে কি, তারপরে আসছে 16 নম্বর আর্টিকেলে যেটা হচ্ছে স্টমাক মানে যেখানে আমরা সমস্ত খাদ্যদ্রব্য এমপ্লয় করি না, যা খাচ্ছি সব চলে যাচ্ছে আমাদের স্টমাকে। তাহলে এটা কি হয়ে যাবে, এমপ্লয় থেকে এমপ্লয়মেন্ট। তাহলে এমপ্লয়মেন্টে সবার সমান অধিকার রয়েছে, সেটা আন্ডার আর্টিকেল 16 এর মাধ্যমে। তারপরে আমরা চলে যাচ্ছি আর্টিকেল 17-এ, যেটা হচ্ছে কি, হাত দিয়ে আমরা কি করি, টাচ করি। তাহলে টাচ মানে আনটাচেবিলিটি। তাহলে আর্টিকেল 17 ডিল করছে আনটাচেবিলিটি নিয়ে। তারপরে কি আমাদের এটা মাথায় আমরা কি, মুকুট ধারণ করি না। তাহলে 18 নাম্বার আর্টিকেল অ্যাবলিশন অফ টাইটেল, মানে তুমি কোনো খেতাব নিতে পারবে না বা কোনো টাইটেল নিতে পারবে না, সেটা কিন্তু আর্টিকেল 18-এ ডিল করছে। তাহলে দেখুন খুব সহজেই একটা হিউম্যান ফিগার দিয়ে আমরা কিন্তু এই জিনিসটাকে মনে রাখতে পারি। যেমন লেগ থেকে আসছে ল, ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল। তারপর আসছে লিঙ্গ, জাতি ধর্ম লিঙ্গ সবার সমান অধিকার। পাকস্থলী মানে এমপ্লয়মেন্টে সবার সমান অধিকার। হাত দিয়ে আমরা টাচ করি, আনটাচেবিলিটি। এবং মুকুট ধারণ মানে অ্যাবলিশন অফ টাইটেল। এবার আমরা চলে যাচ্ছি রাইট টু ফ্রিডম, যেখানে 4টে আর্টিকেল রয়েছে, 19, 20, 21 এবং 22। তো এই 4টে আর্টিকেল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 19 নম্বর আর্টিকেল আমরা অনেকগুলো ফ্রিডমের কথা বলি, যেখানে আপনার কি রয়েছে, A, B, C, D, E, F এবং G। এতগুলো ফ্রিডম নিয়ে আপনার কথা বলা হয়েছে 19 নম্বরে। তো এটা মনে রাখা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। তো আমি আপনাদের সহজ তালিকা শিখিয়ে দিচ্ছি কী করে আপনারা মনে রাখতে পারবেন। দেখুন এটা প্রথমত মনে রাখবেন, এই A এবং এই G দুটোই ব নিয়ে ডিল করছে, ব।
মানে প্রথম হচ্ছে বাক স্বাধীনতা এবং এই মানে হচ্ছে ব্যবসা। ঠিক আছে, তাহলে আমার এটা নিয়ে কোনো প্রবলেম হলো না। এ এবং জি দুটোই নিয়ে ডিল করছে, একটা বাক স্বাধীনতা আর একটা ব্যবসা। এই মাঝের যে ফ্রিডমগুলো রয়েছে সেটার জন্য আমাদের একটু বায়োলজি জানলে হয়ে যায়। হার্টের ফিগার এবং তার ফাংশনালিটি নিয়ে আমরা কিন্তু এই আর্টিকেলগুলো সহজে মনে রাখতে পারি। যেমন কি যদি এটা আপনার একটা হার্ট হয়, ঠিক আছে, তো এই হার্টে কি হচ্ছে, শিরা এবং ধমনী, আর্টারি এবং ভেন কি হচ্ছে, অ্যাসেম্বল হচ্ছে। এই গল্পটা মনে রাখুন, যেভাবে আমি বলছি ঠিক সেইভাবে মনে রাখলে আপনার এই আর্টিকেলগুলো ইজিলি মুখস্থ হয়ে যাবে। তাহলে কি বললাম আমি, শিরা এবং ধমনী অ্যাসেম্বল হচ্ছে। এবং এই ভাবুন, শুধু অ্যাসেম্বল হলে তো হবে না, শিরা এবং ধমনীর অ্যাসোসিয়েশনটা ভীষণ দরকার। তার মানে শিরার মধ্য দিয়ে সবসময় ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে অশুদ্ধ রক্ত, এবং ধমনীর মধ্য দিয়ে সবসময় অক্সিজেনেটেড ব্লাড বা বিশুদ্ধ রক্ত প্রবাহিত হবে। যদি সেটা না হয় তাহলে হার্টটা ঠিকঠাক কাজ করবে না। তাহলে শুধু অ্যাসেম্বল হলেই হবে না, এদের অ্যাসোসিয়েশনটাও ভীষণ দরকার। তাহলে প্রথম গল্পের প্রথম লাইন হচ্ছে হার্টে শিরা এবং ধমনী অ্যাসেম্বল হচ্ছে এবং তাদের অ্যাসোসিয়েশনটা ভীষণ দরকার। ঠিক আছে, তো হার্টটা আমরা সবাই জানি অলিন্দ নিলয় থাকে, অরিকেল এবং ভেন্ট্রিকেল থাকে, এরমভাবে 4টে কম্পার্টমেন্ট থাকে। তো এই যে আপনার যে শিরা এবং ধমনীগুলো রয়েছে এর মধ্য দিয়ে কি হচ্ছে, এর মধ্য দিয়ে ব্লাড ফ্লো হচ্ছে না, ব্লাড ফ্লো হচ্ছে। তাহলে এরপরে কি হচ্ছে, ব্লাড শিরা এবং ধমনী দিয়ে কি করছে, মুভ করছে। তাহলে কি আমি রেখে দিলাম, এরা মুভ করছে। গল্পটা দেখুন এরকমভাবে আসছে। তাহলে শিরা ধমনী প্রথমে কি অ্যাসেম্বল হচ্ছে, তাদের অ্যাসোসিয়েশনটা ভীষণ দরকার, এবং এই শিরা ধমনীর মধ্যে দিয়ে কি করছে, ব্লাড মুভ করছে। তো একটা জিনিস আপনারা সবাই জানেন, প্রথমে অরিকেল তারপরে ভেন্ট্রিকেল, এখানে কি হচ্ছে, এই ব্লাডগুলো আলটিমেটলি এখানে জড়ো হচ্ছে, তাই না? তাহলে কি এখানে রিসাইড করছে মানে থেকে যাচ্ছে। এবার আমরা সবাই সিস্টোল এবং ডায়াস্টোল পড়েছি, সংকোচ এবং প্রসারণ। যখনই এই কম্পার্টমেন্টটায় ব্লাড ভর্তি হয়ে যাচ্ছে তখন হার্ট কি করছে, এই ব্লাডটাকে পাম্প করে আউট করে দিচ্ছে, পাম্প করে ব্লাডটাকে বাইরে বার করে দিচ্ছে, তাই না? আপনারা হায়ার বায়োলজিতে পড়বেন, এই পাম্প করার পরেও এই ব্লাড কিন্তু সবটা হার্টের ভেতর থেকে বাইরে যায় না, কিছুটা ব্লাড কিন্তু হার্টে থেকে যায়। এটা আমরা হায়ার বায়োলজিতে পড়ি যে এখানে কিছুটা ব্লাড প্রত্যেকবার পাম্প করার পরেও থেকে যাচ্ছে, যেটা বাইরে বেরোচ্ছে না। ঠিক আছে, তো একবার পাম্প করলো কিছুটা ব্লাড থেকে গেল, দ্বিতীয়বার পাম্প করলো আবার কিছুটা ব্লাড থেকে গেল, তৃতীয়বার পাম্প করলো আবার কিছুটা ব্লাড থেকে গেল। এরকমভাবে দেখা যাচ্ছে কি একটা সময় পরে গিয়ে ওই রেসিডুয়ারি যে ব্লাডগুলো রয়েছে সেই ব্লাডটার জন্য টোটাল এই কম্পার্টমেন্টটা আবার ভর্তি হয়ে যায়। সেই জন্য প্রতি 1 মিনিটে হার্টকে আরও একবার পাম্প করতে হচ্ছে এক্সট্রা ওই ব্লাডটাকে বাইরে বার করার জন্য। তাহলে এই ব্লাডটা যদি হার্টে থেকে যায় তাহলে হার্টের সেটা ক্ষতি, সেটাকে রিপ্লেস করা ভীষণ দরকার। সেই জন্য একটা এক্সট্রা পাম্প করে হার্ট কি করছে, ওই এক্সট্রা রেসিডুয়ারি ব্লাডটাকে বাইরে বার করে দিচ্ছে, মানে রিপ্লেস করে দিচ্ছে। তাহলে এই গল্পটাকে আমরা একবার সাজিয়ে নিই। শিরা ধমনী হার্টে অ্যাসেম্বল হচ্ছে এবং তাদের অ্যাসোসিয়েশন ঠিকঠাক আছে বলে হার্টটা ফাংশন ওয়েল। এই শিরা ধমনীর মধ্য দিয়ে কি করছে, ব্লাড মুভ করছে এবং একটা কম্পার্টমেন্টে গিয়ে রিসাইড করে যাচ্ছে, এবং আলটিমেটলি হার্ট পাম্প করে কি করছে, ব্লাডটাকে বাইরে বার করে দিচ্ছে। কিন্তু প্রত্যেকবার পাম্পেই একটু এক্সট্রা করে ব্লাড এই কম্পার্টমেন্টে থেকে যাচ্ছে, এবং প্রত্যেকবারের ওই এক্সট্রা ব্লাডটা কি করছে, একটা সময় গিয়ে কম্পার্টমেন্টটাকে ফুল করে দিচ্ছে, এবং সেই জন্য একটা সার্টেন সময় পরে গিয়ে হার্টটাকে কি করছে, ওই এক্সট্রা ব্লাডটাকে বাইরে বার করে দিচ্ছে, রিপ্লেস করে দিচ্ছে। তো এই টোটাল গল্পটা এই আর্টিকেলের সঙ্গে কিভাবে লিঙ্ক দেখুন, 19A থেকে G আর্টিকেলগুলো রয়েছে, যেখানে অনেকগুলো ফ্রিডম নিয়ে কথা বলা হয়েছে। এ এবং জি নিয়ে আমার কোনো প্রবলেম নেই, দুটোই নিয়ে ডিল করছে। আর্টিকেল এ হচ্ছে বাক স্বাধীনতা, জি হচ্ছে ব্যবসা বাণিজ্য। মাঝের এই আর্টিকেলগুলো কীভাবে এই গল্পটার সঙ্গে লিঙ্ক একবার দেখে নিন। শিরা ধমনী যেমন হার্টে অ্যাসেম্বল হচ্ছে, তাই সাধারণ মানুষ কি অ্যাসেম্বল হতে পারবে, জমায়েত হতে পারবে, জড়ো হতে পারবে, এতে কোনো প্রবলেম নেই। এবং এই শিরা ধমনীর অ্যাসোসিয়েশনটা যেমন ভীষণ দরকার, সেই একই রকমভাবে এই সাধারণ মানুষগুলো কি করতে পারে, অ্যাসোসিয়েশন গঠন করতে পারে, সভা সমিতি গঠন করতে পারে। ঠিক আছে, এই শিরা এবং ধমনীর মধ্য দিয়ে যেমন ব্লাড মুভ করছে, একই রকমভাবে সাধারণ মানুষের মুভমেন্ট করার অধিকার রয়েছে, চলাফেরা করার অধিকার রয়েছে, যেখানে সেখানে চলাফেরা করতে পারে, স্টেট কোনো রেস্ট্রিকশন জারি করতে পারবে না, এটা তার রাইট। এই ব্লাডগুলো কি হচ্ছে, একটা কম্পার্টমেন্টে রিসাইড করছে, থেকে যাচ্ছে। এখানে হচ্ছে রেসিডেন্স, মানে সাধারণ মানুষ কি করতে পারে, বাসস্থান তৈরি করতে পারে, বসবাস করতে পারে, ইন্ডিয়ার যে কোনো জায়গায় জমি কিনতে পারে এবং বসবাস করতে পারে। এবং আলটিমেটলি এই যে এক্সট্রা ব্লাডটাকে রিপ্লেস করা ভীষণ দরকার, সেইটার সঙ্গে আমি এটা লিঙ্ক করেছি। এই আর্টিকেলটা রিপ্লেস হয়ে গেছে, এটা ছিল রাইট টু প্রপার্টি মানে সম্পত্তির অধিকার, কিন্তু পরবর্তীকালে এই রাইট টু প্রপার্টিটাকে আমরা ফান্ডামেন্টাল রাইট থেকে হাটিয়ে দিই, এবং এখন এটা চলে গেছে 300A নাম্বার আর্টিকেলে, যেটাকে বলা হয় লিগাল রাইট।
ঠিক আছে। তো সেটাই আমরা এই রিপ্লেসমেন্টের সঙ্গে যে এক্সট্রা ব্লাডটাকে বাইরে বার করে দিয়েছিল তার সঙ্গে লিঙ্ক করেছি। পরবর্তী যে 3টে আর্টিকেল রয়েছে 20, 21 এবং 22, এখানেও একটা গল্প রয়েছে, একজন সাধারণ মানুষের গল্প, তিনি একটা ক্রাইম করে ফেলেছেন। তো এই গল্পটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এই 3টে আর্টিকেল হামেশাই মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা প্রথমে শুরু করব 21 নম্বর আর্টিকেল দিয়ে। 21 নম্বর আর্টিকেল হচ্ছে একজন নিপাট ভদ্রলোক। দেখবেন সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা কোনো ঝুট ঝামেলার মধ্যে যেতে চায় না। তাহলে এই 21 নম্বর আর্টিকেল হচ্ছে সেই মানুষটার কথা বলা হচ্ছে, লাইফ অ্যান্ড লিবার্টি, মানে জীবন এবং ব্যক্তিগত অধিকারটা নিয়ে উনি খুশি, কোনো দাবি দাবা নেই, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এই নিপাট ভদ্রলোকটা কি করেছে, একটা ক্রাইম করে ফেলেছে। তো পুলিশ তার বাড়িতে এসছে, তাহলে ক্রাইম করার পরেও তার কিছু রাইট রয়েছে। তাহলে সেখানে 3টে জিনিস নিয়ে আমি কথা বলবো। কি সেই রাইটটা? সেটা হচ্ছে, দেখবেন পুলিশ তার কাছে আসলে বা যার কাছেই যাক না কেন, পুলিশ দেখবেন কাউকে গ্রেফতার করার আগে একটা কথা বলে, ইউ আর আন্ডার অ্যারেস্ট ডিউ টু দিস রিজন। তাহলে তিনি কি কারণে তাকে গ্রেফতার করা হচ্ছে সেই গ্রেফতারের কারণ তাকে জানাতে হবে। এটা কিন্তু তার ফান্ডামেন্টাল রাইট, যে আপনি আমাকে কেন গ্রেফতার করছেন, তার কারণটা কি। তাহলে পুলিশের কিন্তু সেই কারণটা তাকে জানাতে হবে। দ্বিতীয়ত, তাকে গ্রেফতার করা হয়ে গেছে, তো গ্রেফতার করার পরেও তার কিন্তু একটা রাইট রয়েছে, সে তার পছন্দ মতো উকিলের সঙ্গে দেখা করার সুযোগ পাবে। 2 নম্বর কথা। 3 নম্বর রাইটটা কি বলা হচ্ছে, গ্রেফতার করার পরে তাকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে 24 ঘন্টার মধ্যে নিয়ে যেতে হবে। তার মানে কি 3টে রাইট তার রয়েছে। তার কারণ জানার অধিকার রয়েছে, তার পছন্দ মতো উকিলের সঙ্গে কথা বলার অধিকার রয়েছে, এবং 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে, এক্সক্লুডিং দ্য জার্নি টাইম। ধরুন কোনো একজন ব্যক্তিকে এমন একটা জায়গায় গ্রেফতার করা হয়েছে, সেখান থেকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে অনেকটা সময় লাগবে, তো সেই জন্য বলা হচ্ছে এক্সক্লুডিং দ্য জার্নি টাইম, মানে জার্নি টাইমটাকে বাদ দিয়ে বাকি যে টাইমটা, সেই টাইমটা মানে 24 ঘন্টার মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গিয়ে হাজির করতেই হবে। এটাই কিন্তু তার ফান্ডামেন্টাল রাইট। তাহলে 21 নম্বর আর্টিকেলে এই লোকটা নিপাট ভদ্রলোক ছিলেন, তাকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতারের কারণ জানানো হয়েছে, পছন্দ মতো উকিলের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে, 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হয়েছে, এবং একে কি করা হয়েছে, জেলে আটকে রাখা হয়েছে, এবং একটা সার্টিন ডেতে শুনানিতে ওকে কি করা হবে, কোর্টে তোলা হবে। তাহলে কোর্টে যখন তাকে তোলা হবে সেখানেও তার কিছু রাইট রয়েছে, মানে কোর্ট রায় দেওয়ার পূর্বে 3টে জিনিস মাথায় রেখে রায় দেবে। এক হচ্ছে নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, মানে পূর্বের কোনো আইন মেনে তাকে শাস্তি দেওয়া যাবে না। এই জিনিসটা কেমন, মনে করুন 20 বছর আগে কোনো এক ব্যক্তিকে চুরি করার জন্য 5 বছরের শাস্তি দেওয়া হতো, কিন্তু বর্তমানে চুরি করার জন্য সেই শাস্তি 2 বছর হয়ে গেছে। তাহলে যদি ওই লোকটাকে চুরি করার জন্য দোষী সাব্যস্ত করা হয়, তাহলে তাকে আমি আগের আইন মেনে শাস্তি দিতে পারবো না, তাকে 5 বছরের কারাবাস দিতে পারবো না, তাকে এখনকার রুল মেনে 2 বছরের শাস্তি দিতে হবে, কারণ এখন সেই রুলটা চেঞ্জ হয়ে গেছে। তাই নো এক্স পোস্ট ফ্যাক্টো ল মানে হচ্ছে পূর্বের আইন মেনে শাস্তি দেওয়া যাবে না, বর্তমানের আইন মেনে শাস্তি দিতে হবে। ক্লিয়ার? 2 নম্বরে কি বলা হচ্ছে, নো ডবল জিওপার্ডি, মানে একই অপরাধের জন্য 2বার শাস্তি হবে না। তার মানে কি, ধরুন একটা লোক রেলে চাকরি করে, এবং সে কোনো একটা অফেন্স করেছে, এবং তার জন্য তার চাকরিটাও গেল, আবার তার 5 বছরের কারাদণ্ড হলো না, এটা হতে পারে না। একটা সে অপরাধ করেছে, একটাই শাস্তি হবে, তাই বলা হচ্ছে নো ডবল জিওপার্ডি। আইদার তার চাকরি যাবে, না হয় তার 5 বছরের কারাবাস হবে। তো এটাই বলা হচ্ছে নো ডবল জিওপার্ডি। তাহলে আমরা প্রথমটা কি বললাম, নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, মানে পূর্বের কোনো আইন মেনে তাকে শাস্তি দেওয়া যাবে না, বর্তমানের আইন মেনে শাস্তি দিতে হবে। তারপরে বললাম নো ডবল জিওপার্ডি, মানে একই অপরাধের জন্য 2বার শাস্তি দেওয়া যাবে না, একবারই শাস্তি দিতে হবে। এবং 3 নাম্বার কি বলুন তো, 3 নাম্বার হচ্ছে নো সেলফ ইনক্রিমিনেশন। নো সেলফ ইনক্রিমিনেশন মানে হচ্ছে বলপূর্বক তাকে দিয়ে সাক্ষ্য প্রদান করানো যাবে না। দেখবেন সচরাচর দেখা যায় উকিলরা ভয় দেখিয়ে যারা আসামি তাদের থেকে সত্যটা বার করার চেষ্টা করে। ওই ব্যক্তি যতক্ষণ খুশি তার আত্মপক্ষ সমর্থন করে এটা বলতে পারে, না আমি অপরাধ করিনি, এখানে কোনো বল চলবে না, তোমার যদি প্রুফ করার থাকে তো প্রুফ করো, ভয় দেখিয়ে তাকে দিয়ে সাক্ষ্য দেওয়ানো যাবে না। এই 3টে জিনিস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে দেখুন আমরা এখানে কি পড়লাম, পার্ট 3 ফান্ডামেন্টাল রাইট নিয়ে কথা বলছিলাম। ইন্ট্রোডাকশন পার্টে আমরা 2টো আর্টিকেল পড়েছি, 12 এবং 13। 12 আর্টিকেল ডেফিনেশন অফ দ্য স্টেট, যেখানে 3টে অথরিটি রয়েছে, পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার এবং লোকাল গভর্নমেন্ট মানে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি। 13 নম্বর আর্টিকেলে আমরা জুডিশিয়াল রিভিউ নিয়ে পড়েছি। এরা যা ল তৈরি করছে সেটা ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের এই লকে বাতিল করার ক্ষমতা রয়েছে, সেটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ। রাইট টু ইকুয়ালিটি এই পার্টটা 14 থেকে 18 এই আর্টিকেলগুলো ডিল করছে, যেখানে একটা হিউম্যান ফিগার ছিল, এই হিউম্যান ফিগারের নিচ থেকে
উপরে আমরা উঠেছি এবং আর্টিকেলগুলো হয়েছে। এই লেগ থেকে ল, তাহলে 14 নম্বর আর্টিকেল ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল। তারপরে লিঙ্গ, 15 নম্বর আর্টিকেলে জাতি ধর্ম লিঙ্গ সবার সমান অধিকার। তারপর আমরা উপরে উঠছি স্টমাকে আমরা খাদ্যদ্রব্য এমপ্লয় করি, এমপ্লয় থেকে এমপ্লয়মেন্ট। আর একটু উপরে উঠলে হাতে আমরা টাচ করি, তাহলে আনটাচেবিলিটি আর্টিকেল 17। এবং একদম উপরে উঠলে মাথায় আমাদের কি মুকুট ধারণ, তাহলে অ্যাবলিশন অফ টাইটেল আন্ডার আর্টিকেল 18। রাইট টু ফ্রিডমে আমরা 4টে আর্টিকেল দেখেছি, 19, 20, 21 এবং 22। এবং 19 নম্বর আর্টিকেলে আমরা কতগুলো সাব পার্ট দেখেছি, এ থেকে জি অবধি। তো আমরা এই জিনিসটাও খুব সহজে মনে রেখেছি, এ এবং জি ব দিয়ে মনে রাখতে বলেছি। ব ফর বাক স্বাধীনতা, ব ফর ব্যবসা বাণিজ্য। বি, সি, ডি এবং এফ আমরা হার্টের ফিগার দিয়ে মনে রেখেছিলাম। বি হচ্ছে শিরাধমনী অ্যাসেম্বল হচ্ছে, তাই সাধারণ মানুষ অ্যাসেম্বল হতে পারে। শিরাধমনীর অ্যাসোসিয়েশনটা ভীষণ দরকার, তাই অ্যাসোসিয়েশন গঠন করতে পারে। এবং আলটিমেটলি এই শিরাধমনীর মধ্যে দিয়ে ব্লাড মুভ করছে, তাহলে সাধারণ মানুষের চলাফেরার অধিকার রয়েছে। এবং এই ব্লাডগুলো একটা পার্টিকুলার সেক্টরে গিয়ে ডিসাইড করছে, তাহলে বসবাস গঠন করার অধিকার রয়েছে। এই এক্সট্রা ব্লাডটাকে রিপ্লেস করা ভীষণ দরকার, এবং সেই জন্য 19-এর এফ নাম্বার আর্টিকেলটা রিপ্লেস হয়ে গেছে। এবং পরের যে 3টে আর্টিকেল 20, 21 এবং 22, এটা আমরা একটা সাধারণ মানুষের জীবন নিয়ে পড়েছিলাম। 21 হচ্ছে নিপাট ভদ্রলোক। এখানে একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, 21-এর এ নাম্বার আর্টিকেল কিন্তু রাইট টু এডুকেশন। 6 থেকে 14 বছর বয়সী শিশুরা যে এলিমেন্টারি এডুকেশন পাওয়ার রাইট রয়েছে, সেটাই কিন্তু বলা হয়েছে 21 নম্বর আর্টিকেলে। অনেকবার পরীক্ষায় এসছে, সেটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। তাহলে 21 নম্বর আর্টিকেল হচ্ছে নিপাট ভদ্রলোক, লাইফ অ্যান্ড লিবার্টি রয়েছে। তিনি একটা ক্রাইম করে ফেলেছেন, তাহলে তার বাড়িতে পুলিশ গেছে, তার 3টে রাইট রয়েছে। তার কারণ জানার অধিকার রয়েছে, তার পছন্দ মতো উকিলের সঙ্গে কথা বলার অধিকার রয়েছে, এবং আলটিমেটলি নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে তাকে 24 ঘন্টার মধ্যে নিয়ে যেতে হবে, এক্সক্লুডিং দ্য জার্নি টাইম। এবার তার অপরাধ প্রমাণ করার জন্য তাকে কোথায় নিয়ে যাওয়া হবে? কোর্টে নিয়ে যাওয়া হবে। কোর্ট যখন তাকে রায় দেবে, তার সাপেক্ষে 3টে কারণ রয়েছে। নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, মানে আগের আইন মেনে শাস্তি দেওয়া যাবে না, বর্তমানের বানানো আইন দিয়ে তাকে শাস্তি দিতে হবে। নো ডবল জিওপার্ডি, মানে একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না। এবং নো সেলফ ইনক্রিমিনেশন, মানে হচ্ছে নিজের ইচ্ছার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ানো যাবে না। এখন আমাদের টপিক হচ্ছে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। 2টো আর্টিকেল রয়েছে এখানে, 23 এবং 24। তো 23 এবং 24 আর্টিকেল মনে রাখার একটা সহজ তালিকা রয়েছে। রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন মানে শোষণের বিরুদ্ধে কথা বলার অধিকার আপনার রয়েছে। তো শোষণ কার হয়, এইটা প্রথম হচ্ছে আপনার কোশ্চেন। শোষণ 2টো শ্রেণীর হয়, একটা বড় শ্রেণীর, একটা ছোট শ্রেণীর। মানে বড়দের শোষণ, ছোটদের শোষণ। তাহলে 23 নম্বর আর্টিকেলটা হচ্ছে বড়দের শোষণ, আর 24 নম্বর আর্টিকেল হচ্ছে ছোটদের শোষণ। তার মানে কি? তার মানে হচ্ছে 23 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং, ফোর্সড লেবার, ব্রেগার, জোর করে কাউকে দিয়ে কাজ করাচ্ছেন। তাহলে কাদের কাজ করাচ্ছেন? বড় শ্রেণীকে, বড়দের। তো সেই শোষণের এগেইনস্টে আপনার কথা বলার অধিকার রয়েছে, সেটাই হচ্ছে আপনার 23 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে। আর 24 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে ছোটদের শোষণ। ছোটদের শোষণ মানে হচ্ছে চাইল্ড লেবার, মানে 14 বছর বয়সের কম বাচ্চাদের যদি কোনো কারখানা বা কোনো কাজে নিয়োগ করা হয়, তাহলে তার এগেইনস্টেও কথা বলার অধিকার রয়েছে। এটাই হচ্ছে আপনার রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। তাহলে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশনের 2টো আর্টিকেল বললাম, 23 এবং 24। 23 হচ্ছে বড়দের শোষণ, আর 24 হচ্ছে ছোটদের শোষণ। এইভাবেই পড়বেন, কোনো দায় নেই যে এক্স্যাক্টলি আমার ওই আর্টিকেল কি বলেছে তার লাইন বাই লাইন মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট কনসেপ্টটা নিয়ে নিন, ব্যাস হয়ে যাবে। এরপরে চলে যাচ্ছি রিলিজিয়াস ফ্রিডমে। 4টে আর্টিকেল রয়েছে, 24 থেকে 25। আমরা সবাই জানি ইন্ডিয়া একটা সেকুলার কান্ট্রি, মানে এখানে যে কোনো মানুষ তার ধর্ম প্রচার, ধর্ম গ্রহণ, ধর্ম পালন যা খুশি করতে পারে। সেটাকে স্যাটিসফাই করার জন্য 4খানা আর্টিকেল আমাদের পড়তে হয়, 25, 26, 27, 28। 4টে ওয়ার্ড বলে দেবো, এই 4টে ওয়ার্ড যদি মনে রাখতে পারেন, তাহলে এই আর্টিকেলটা মুখস্থ হয়ে যাবে। 25 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল। 26 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে গ্রুপ। 27 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে চাঁদা, এবং 28 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে রিলিজিয়াস এডুকেশন। এই 4টে ওয়ার্ড যদি মনে রাখতে পারেন, তাহলে 4টে আর্টিকেল হয়ে যাবে। 25 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল, মানে একজন ইন্ডিভিজুয়াল মানুষ, ইন্ডিভিজুয়াল এন্টিটি, তার নিজের ইচ্ছায় ধর্ম পালন, ধর্ম গ্রহণ, ধর্ম প্রচার যা খুশি করতে পারে। সে কোন ধর্ম নেবে, কিভাবে প্রচার করবে, সেই ব্যাপারটায় তার সম্পূর্ণ রাইট রয়েছে। সেটা আর্টিকেল 25-এ বলা হচ্ছে। 26-এ বলা হচ্ছে গ্রুপ, মানে একটা কমিউনিটি, একটা গ্রুপ নিজের ইচ্ছায় ধর্ম পালন, ধর্ম গ্রহণ, ধর্ম প্রচার যা খুশি করতে পারে। যেমন কি আমরা মহা আনন্দে দুর্গা পুজো পালন করছি, এটা কমিউনিটি পার্সপেক্টিভে।
মুসলিমরা কি ঈদ পালন করছে, তো এই ব্যাপারে তার সম্পূর্ণ রাইট রয়েছে। 27 নম্বর হচ্ছে চাঁদা। এই ওয়ার্ডটা মনে রাখবেন, ধর্মীয় ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান বা কোনো ইন্ডিভিজুয়াল এন্টিটি আপনার কাছ থেকে চাঁদা বলপূর্বক নিতে পারবে না, যদিও এর উল্টোটা আমাদের বাস্তব ক্ষেত্রে দেখা যায়, হুমকি দিয়ে যায় চাঁদা না দিলে। এটা কিন্তু করা যাবে না। আপনি আপনার বাড়িতে যদি এরপরে চাঁদা চাইতে আসে, তো আপনি এই কনস্টিটিউশনের আর্টিকেলটা বলবেন যে দেখুন এই 27 নম্বর আর্টিকেলে বলা হয়েছে বলপূর্বক চাঁদা নেওয়া যাবে না, ঠিক আছে। তো এই ব্যাপারটা এটাই বলা হচ্ছে যে ধর্মীয় ক্ষেত্রে বলপূর্বক চাঁদা নেওয়া যাবে না। চাঁদা যদি দেন তাহলে নিজের ইচ্ছায় দেবেন। আমি 1 টাকা দিই বা 5 টাকা দিই, সেটা আমার নিজের স্যাটিসফ্যাকশন, এমনটা যেন না হয় যে অন্য কেউ আপনার থেকে বলপূর্বক বেশি চাঁদা নিচ্ছে। নেক্সট চলে আসছি আর্টিকেল 28, যেটা হচ্ছে রিলিজিয়াস এডুকেশন, মানে ধর্মশিক্ষা। মানে কিছু কিছু প্রতিষ্ঠান চাইলে ধর্মশিক্ষা চালু করতে পারে, আবার কিছু কিছু প্রতিষ্ঠানে ধর্মশিক্ষা একদমই নিষিদ্ধ, আবার কিছু কিছু প্রতিষ্ঠান গভর্নমেন্টের পারমিশন নিয়ে ধর্মশিক্ষা চালু করতে পারে। তো এরকম 3 ধরনের প্রতিষ্ঠান রয়েছে। সেটা হচ্ছে যদি কোনো প্রতিষ্ঠান কোনো ট্রাস্ট বা অর্গানাইজেশন তৈরি করে, তাহলে সেই ট্রাস্ট বা অর্গানাইজেশন যদি চায় সেই প্রতিষ্ঠানে কোনো ধর্মশিক্ষা চালু করতে, তাহলে তারা এটা করতে পারবে। গভর্নমেন্ট কোনো প্রকার রেস্ট্রিকশন জারি করতে পারবে না। যেমন মাদ্রাসাটা একটা গ্রুপ, একটা কমিউনিটি বা একটা ট্রাস্ট দ্বারা তৈরি হয়, তাই তারা সেখানে কিন্তু ধর্মশিক্ষাটা ম্যান্ডেটরি করে দেয়। আবার যদি কোনো প্রতিষ্ঠান সেটা যদি গভর্নমেন্ট তৈরি করে, তাহলে সেই প্রতিষ্ঠানে কোনোভাবেই পার্টিকুলার কোনো একটা ধর্মশিক্ষাকে ম্যান্ডেটরি করা যাবে না, কারণ এটা গভর্নমেন্ট তৈরি করেছে। আর ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা সেকুলার কান্ট্রি, কোনোভাবেই বলপূর্বক কোনো ধর্মকে এমফ্যাসিস করা যাবে না। 3 নাম্বার প্রতিষ্ঠান হচ্ছে যদি কোনো প্রতিষ্ঠান যেটা কোনো ট্রাস্ট বা কোনো অর্গানাইজেশন তৈরি করে, এটা ঠিকই, কিন্তু এইডেড বা কন্ট্রোলড বাই কোনো গভর্নমেন্ট, মানে তৈরি করছে ট্রাস্ট বা অর্গানাইজেশন কিন্তু কন্ট্রোলড হচ্ছে গভর্নমেন্ট দ্বারা, তাহলে সেই প্রতিষ্ঠানে ধর্মশিক্ষা চালু করতে গেলে গভর্নমেন্টের পারমিশন লাগবে। গভর্নমেন্টের পারমিশন নিয়েই সেই প্রতিষ্ঠানে ধর্মশিক্ষা চালু করা যাবে। তাহলে কোন প্রতিষ্ঠানে ধর্মশিক্ষা চালু করা যাবে বা যাবে না, সেটা নিয়ে আর্টিকেল 28। তাহলে আমরা কি পড়লাম একবার রিক্যাপ করে আসি। আমরা পড়েছি রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশনে 2টো আর্টিকেল 23-24। 23 নম্বর হচ্ছে বড়দের শোষণ, 24 নম্বর হচ্ছে ছোটদের শোষণ। বড়দের শোষণ মানে হচ্ছে হিউম্যান ট্রাফিকিং, বেগার, ফোর্স লেবার, এইগুলো করা যাবে না বা এর এগেইনস্টে আপনি কথা বলতে পারবেন। 24 নম্বরে বলা হয়েছে চাইল্ড লেবার, 14 বছরের কম বয়সী শিশুদের কোনো কারখানায় বা শ্রমে নিয়োগ করানো যাবে না। এরপরে চলেছি রিলিজিয়াস ফ্রিডমে, 4টে আর্টিকেল 25 থেকে 28, 25, 26, 27, 28 মনে রাখার জন্য 4টে ওয়ার্ড বললাম। ইন্ডিভিজুয়াল, গ্রুপ, চাঁদা এবং রিলিজিয়াস এডুকেশন, মানে কোনো একটা পার্টিকুলার মানুষ নিজের ইচ্ছায় ধর্ম প্রচার, ধর্ম গ্রহণ, ধর্ম পালন করতে পারে। কোনো একটা গ্রুপ নিজের ইচ্ছায় ধর্ম প্রচার, ধর্ম গ্রহণ, ধর্ম পালন করতে পারে। ধর্মীয় ক্ষেত্রে বলপূর্বক চাঁদা নেওয়া যাবে না। এবং লাস্ট আর্টিকেলে বলা হচ্ছে কিছু কিছু প্রতিষ্ঠান চাইলে ধর্মশিক্ষাটাকে ম্যান্ডেটরি করতে পারে, আবার কিছু কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে ধর্মশিক্ষা একদমই নিষিদ্ধ। আবার কোনো কোনো প্রতিষ্ঠান কি করতে পারে, গভর্নমেন্টের পারমিশন নিয়ে ধর্মশিক্ষা চালু করতে পারে। তো এই ধর্মশিক্ষা চালু করার ব্যাপারে কিছু রেস্ট্রিকশন আর্টিকেল 28-এ বলা হয়েছে। তারপরে চলে যাচ্ছে আমরা কালচার অ্যান্ড এডুকেশন, 2টো আর্টিকেল রয়েছে 29 এবং 30। মনে রাখার খুব সহজ তালিকা রয়েছে, 2টো ওয়ার্ড মনে রাখবেন, 29-এর জন্য কালচার অ্যান্ড 30-এর জন্য এডুকেশন। তার মানে হচ্ছে এই টোটাল ব্যাপারটা বলা আছে মাইনরিটি সেক্টরের ক্ষেত্রে। তো মাইনরিটির যদি কালচারের কথা বলা হয় তাহলে আর্টিকেল 29, আর মাইনরিটির যদি এডুকেশনের কথা বলা হয় তাহলে আর্টিকেল 30। তার মানে কি, মাইনরিটি সেক্টর নিজেদের ল্যাঙ্গুয়েজ, নিজেদের স্ক্রিপ্ট এবং কালচার ইউজ করার সুবিধা পাবে। মানে কি, মাইনরিটি সেক্টরদের নিজস্ব একটা ভাষা রয়েছে, নিজস্ব একটা লিপি রয়েছে এবং নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে, যেটায় কোনো প্রকার হস্তক্ষেপ কেউ করতে পারবে না। তারা চাইলে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে তাদের ভাষা, লিপি এবং সংস্কৃতি ইউজ করার সুবিধা পাবে। এবং 30 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে রাইট টু দ্য মাইনরিটি টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রার এডুকেশন ইনস্টিটিউশন। তার মানে মাইনরিটি সেক্টর নিজেদের জন্য এডুকেশন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করতে পারবে এবং তার অ্যাডমিনিস্ট্রেশনটা দেখতে পারবে। তার মানে টোটাল ব্যাপারটা কালচার এডুকেশনের সাবপার্টটা কমপ্লিট হলো। শুধু মনে রাখবেন 2টো ওয়ার্ড দিয়ে কালচার অ্যান্ড এডুকেশন, ঠিক আছে। এবার চলে যাচ্ছি কনস্টিটিউশনাল রিমেডিজে, 4টে আর্টিকেল রয়েছে 31 থেকে 35। জাস্ট একটা আর্টিকেল পড়বো, প্রিলির জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর্টিকেল 32। বাকিগুলো এখন লাগবে না, আমি যেহেতু আপনাদের প্রিলির জন্য গাইড করছি, পরবর্তীকালে মেন্সে এর বাইরে কি কি আর্টিকেল পড়তে হবে আমি বলে দেবো। দেখুন এখানে আমরা সুপারফিশিয়ালি আর্টিকেলগুলো পড়ি, মেন্সের জন্য প্রত্যেকটা আর্টিকেলকে আরেকটু ডিপলি পড়তে হয়, কারণ এই আর্টিকেলগুলো থেকে অনেক এমসিকিউ আসে, ঠিক আছে। তাহলে 32 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে কনস্টিটিউশনাল রিমেডিজ। তো এই কনস্টিটিউশনাল রিমেডিজ মানে হচ্ছে আপনার যে এতগুলো ফান্ডামেন্টাল রাইট রয়েছে,
যেটা রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, রিলিজিয়াস ফ্রিডম, কালচার অ্যান্ড এডুকেশন, মানে বলা যায় 14 থেকে শুরু করে 30 অবধি যতগুলো ফান্ডামেন্টাল রাইট আপনার কাছে রয়েছে, যদি কোনোভাবে এই ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করে তাহলে আপনি ডিরেক্টলি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কাছে যেতে পারেন রিমেডিজের জন্য। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কি করতে পারে, আপনার এই ফান্ডামেন্টাল রাইটকে প্রোটেক্ট করার জন্য 5টা রিট জারি করতে পারে, 5 রিটস। এই 5 রিটস কি, হ্যাবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, সার্টেরিও অ্যান্ড কোয়ারারেন্টো। তো এই 5টা রিটের মাধ্যমে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট আপনার সমস্ত ফান্ডামেন্টাল রাইটকে প্রোটেক্ট করছে। পার্ট 4 ডিল করছে ডিপিএসপি নিয়ে। ডিপিএসপি মানে হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, মানে একটা স্টেটের তার নাগরিকদের প্রতি কিছু পার্টিকুলার প্রিন্সিপাল রয়েছে, তো সেই প্রিন্সিপালগুলো নিয়েই কথা বলা হয়েছে পার্ট 4-এ, এবং সেটাই হচ্ছে ডিপিএসপি। এবং কনস্টিটিউশনে 36 থেকে 51 অব্দি আর্টিকেলটা ডিল করছে ডিপিএসপি নিয়ে। তো আমরা এক এক করে কনস্টিটিউশন আর্টিকেলগুলো দেখে নিই। প্রথমত আমরা 4টে আর্টিকেল পড়বো, 36, 37, 38 অ্যান্ড 39। এই 4টে আর্টিকেল আগে দেখে নিই আমরা, তারপরে আমরা বাকিগুলো দেখব। তো আর্টিকেল 36-এ বলা হচ্ছে ডেফিনেশন অফ স্টেট, মানে ডিপিএসপিকে যদি আপনি ক্ল্যারিফাই করেন ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো এই স্টেট মানে কি সেটা অলরেডি আমরা ডিসকাস করেছি আর্টিকেল 12-এর ক্ষেত্রে। দেখুন ফান্ডামেন্টাল রাইট পড়ার ক্ষেত্রেও স্টেটের মধ্যে কারা কারা পড়ছে অলরেডি ডিসকাস করে দিয়েছি, তো এই ব্যাপারটা আপনারা ওখান থেকে দেখে নিচ্ছেন। তাহলে সেম অ্যাজ আর্টিকেল 12। তো এই তিনটে যে আর্টিকেল, এই তিনটে আর্টিকেলকে একটা শর্ট ফর্ম দিয়ে মনে রাখা যায় এনজেপি। তো এই এনজেপি মানে হচ্ছে নিউ জলপাইগুড়ি। তার মানে কি, আর্টিকেল 37 মানে হচ্ছে এন, 38 মানে জে এবং 39 মানে হচ্ছে পি। এই এন মানে হচ্ছে নেচার, মানে 37 নাম্বার আর্টিকেল ডিপিএসপি নেচারটাকে ক্ল্যারিফাই করছে, মানে ডিপিএসপি ইজ নন জাস্টিসিয়েবল। মানে যদি কোনোভাবে আপনার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয় তাহলে আপনি কি করতে পারেন, আপনি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কাছে যেতে পারেন। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট 5টা রিট জারি করে আপনার ফান্ডামেন্টাল রাইটকে প্রোটেকশন দিচ্ছে, মানে আপনি জাস্টিস পেতে পারেন। তাই ফান্ডামেন্টাল রাইট হচ্ছে জাস্টিসিয়েবল, বাট ডিপিএসপি ইজ নন জাস্টিসিয়েবল। মানে কোনোভাবে ডিপিএসপিতে যে প্রিন্সিপালগুলোর কথা বলা হয়েছে সেটা যদি স্টেট ফলো না করে তাহলে স্টেটের এগেইনস্টে আপনি কোনো অভিযোগ করতে পারবেন না, কোনো প্রোটেকশন পাবেন না, তাই এটাকে বলা হচ্ছে নন জাস্টিসিয়েবল। আর 38 নাম্বার আর্টিকেলে বলা হচ্ছে জাস্টিস। 3 ধরনের জাস্টিসের কথা বলা হয়েছে, সোশ্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল। সোশ্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল, মানে সোশ্যাল জাস্টিস, ইকোনমিক্যাল জাস্টিস এবং পলিটিক্যাল জাস্টিস। তার মানে স্টেট যেন তার নাগরিকদের সোশ্যালি, ইকোনমিক্যালি এবং পলিটিক্যালি জাস্টিস প্রদান করে, এটাই বলা আছে আর্টিকেল 38-এ। আর 39-এর পি মানে হচ্ছে প্রিন্সিপাল। এখানে কি 6টা প্রিন্সিপালের কথা বলা হয়েছে, যেমন কি মিনিমাম লিভলিহুড, মানে কোনো একটা মানুষ যদি কোনো একটা কাজে নিয়োগ হয় তাহলে তার কাজের জন্য তাকে যেন মিনিমাম ওয়েজ দেওয়া হয়, তার বেঁচে থাকার জন্য যেন ওটা পর্যাপ্ত হয়, তার নিচে যেন না দেওয়া হয়। এটা যেমন ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, মানে একই কাজে নারী এবং পুরুষ যে কেউ নিয়োগ হতে পারে, তো প্রত্যেককে যেন সেম কাজের জন্য সেম মাইনে দেওয়া হয়, এটাই হচ্ছে আপনার প্রিন্সিপাল। এরকমভাবে 6খানা প্রিন্সিপালের কথা বলা হয়েছে। তো এখানে একটা আর্টিকেল খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 39A। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসছে, ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এইড। এই ব্যাপারটা কিন্তু আপনাকে জানতে হবে, ঠিক আছে। এরপরে যে আর্টিকেলগুলো আমরা জানবো সেটা হচ্ছে 40, 44, 45, 46, 47, 48। তো 40 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে, 40 নম্বর আর্টিকেলে বলা হয়েছে স্ট্রাকচার অফ ভিলেজ পঞ্চায়েত। ভিলেজ পঞ্চায়েত নিয়ে কোন আর্টিকেলে বলা হয়েছে, অনেকবার কোশ্চেন দিয়েছে 40 নম্বর আর্টিকেলে। 44 নম্বর আর্টিকেলে বলা হয় ইউনিয়ন সিভিল কোড, এক দেশ এক আইন, একটা দেশের সমস্ত নাগরিকের জন্য একটাই আইন প্রযোজ্য হবে, এই সম্পর্কে বলা হয়েছে আর্টিকেল 44-এ। 45-এর শর্ট ফর্ম হচ্ছে, আমরা কি বলি 4, 5, 6, এই 6 হচ্ছে আপনার শর্ট ফর্ম। তার মানে 0 থেকে 6 বছর বয়সী শিশুদের ফ্রি অ্যান্ড যে কম্পালসারি এডুকেশনটা রয়েছে সেইটা কিন্তু প্রোভাইড করার দায়িত্ব কিন্তু স্টেটের। আর্টিকেল 46-এ বলা হচ্ছে প্রমোশন অফ ইকোনমিক অ্যান্ড এডুকেশনাল ইন্টারেস্ট অফ SC ST, ঠিক আছে। 47-এ দুটো প্রিন্সিপাল রয়েছে, একটাকে আমরা বলছি সোশ্যাল প্রিন্সিপাল, একটাকে গান্ধিয়ান প্রিন্সিপাল। সোশ্যাল প্রিন্সিপালে বলা হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন, ইমপ্রুভমেন্ট অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যান্ড পাবলিক হেলথ। আর গান্ধীজি কি বলেছেন, গান্ধীজি বলেছেন মাদক দ্রব্যের ব্যবহার যেন কম করা হয়। এবং আর্টিকেল 48-এ কি বলা হচ্ছে, এই যে মিলচিং অ্যানিম্যাল, মানে যারা দুগ্ধবতী পশু, এদের বধ করা যাবে না।
তাহলে 48-এ কি বলা হচ্ছে, মিলচিং অ্যানিমালের বধ নিষিদ্ধ। এবং আর্টিকেল 51-এতে কি রয়েছে, ফান্ডামেন্টাল ডিউটি। আমাদের কতগুলো ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে, 11টা ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে। তো অনেকবার কোশ্চেন দেয় আমাদের অরিজিনাল কনস্টিটিউশনে কতগুলো ফান্ডামেন্টাল ডিউটি ছিল, অ্যান্সার 0। তো এই ফান্ডামেন্টাল ডিউটিকে দুটো অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়। একটা হচ্ছে 42 অ্যামেন্ডমেন্ট। তো 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের 1 থেকে শুরু করে 10টা ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়, এবং 86 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের 11 ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়। আমাদের যে 11টা ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে সেটা আমাদের এই পার্টটাতে পড়ছে, এবং এটা আমাদের কিন্তু মুখস্থ করতে হয়। তো একবার যদি রিক্যাপ করি, তাহলে পার্ট 4 আছে ডিপিএসপি নিয়ে, মানে একটা স্টেটের কি কি প্রিন্সিপাল রয়েছে সেটাই বলা হয়েছে। 36 হচ্ছে ডেফিনেশন অফ স্টেট। এই স্টেটের মধ্যে কোন কোন অথরিটি পড়ছে, পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার এবং লোকাল গভর্নমেন্ট। 37, 38, 39 আমরা একটা শর্ট ফর্ম দিয়ে মনে রেখেছিলাম, এনজেপি, নিউ জলপাইগুড়ি স্টেশনের কথা বলেছিলাম। এন ফর হচ্ছে নেচার, নেচার অফ ডিপিএসপি নিয়ে ডিল করছে, যেটা নন জাস্টিসেবল। এবং জে ফর জাস্টিস, 3 ধরনের জাস্টিসের কথা বলা হয়েছে, সোশ্যাল, ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল জাস্টিস। তারপরে পি ফর প্রিন্সিপাল, স্টেটের 6খানা প্রিন্সিপাল ফলো করা উচিত, আলাদা করে বলা হয়েছিল। 6খানা প্রিন্সিপাল মানে হচ্ছে মিনিমাম লিভলিহুড হতে পারে, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এবং 39-এ বলা হচ্ছে ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এইড। এদিকে আমরা পড়েছি 40, 44, 45, 46, 47 অ্যান্ড 48। 40-তে বলা হচ্ছে অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত। 44 মানে ইউনিয়ন সিভিল কোড, এক দেশ এক আইন। 45-এ বলা হয় 0 থেকে 6 বছর বয়সী শিশুদের ফ্রি অ্যান্ড কম্পালসারি যে এডুকেশন সেটা দেওয়ার দায়িত্ব স্টেটের রয়েছে। 46-এ আপনার এসসি এসটিদের যে এডুকেশনাল এবং ইকোনমিক যে ইন্টারেস্টটা সেই ব্যাপারটা দেখা হচ্ছে। 47-এ দুটো রয়েছে, সোশ্যাল এবং গান্ধিয়ান। সোশ্যাল ডিপিএসপিতে বলা হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন করা, এবং গান্ধিয়ান প্রিন্সিপালে বলা হচ্ছে মাদকের ব্যবহার নিষিদ্ধ। এবং 48-এ মিলচিং অ্যানিম্যাল বধ করাকে নিষিদ্ধ করা হয়েছে। আর 51-এ হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি, যেটা 11টা ফান্ডামেন্টাল ডিউটি আমাদের রয়েছে, সেটা নিয়ে টোটালটাই ডিল করছে। এই টোটাল ব্যাপারটা হলো 1 থেকে শুরু করে 51 এ অবধি আর্টিকেল। এই টোটাল আর্টিকেলটা 1 থেকে শুরু করে লাস্ট অবধি আমরা কিন্তু আমাদের পেইড স্টুডেন্টদের মাত্র 3টে ক্লাসে কমপ্লিট করাই, এবং ক্লাসেই কিন্তু টোটাল আর্টিকেলটা মুখস্থ হয়ে যায়। সেখানে কিন্তু বোথ সাইড ইন্টারাকশনটা হয়। আমি আগেই বলেছি ইউটিউবে ওয়ান সাইড ইন্টারাকশনটা হয়। তারপরে আমি চেষ্টা করেছি কি করে আমি আর্টিকেলটা সহজে মুখস্থ করিয়েছিলাম, আমি আমার স্টুডেন্টদের কিভাবে পড়াই। তো আর্টিকেল একটা ছন্দ রয়েছে, সেই ছন্দটাকে যদি ধরতে পারেন, একটু লিঙ্ক করে পড়তে পারেন, তাহলে আর্টিকেলটাকে যতটা কঠিন আপনারা মনে করেন অতটা কঠিন মনে হয় না। তাই আমরা কিন্তু এই আর্টিকেল রিলেটেড আর কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব না। তো আপনারা কি করবেন, বাকি আর্টিকেলগুলো একদম সেম তালিকা, একদম এরকমভাবে লিঙ্ক করে করে পড়ার চেষ্টা করুন। আমার মনে হয় সেটাও আপনি করে নিতে পারবেন। আমি পেরেছি মানে আপনিও পারবেন। আমি একটা জিনিস খুব মানি, পৃথিবীর যে কোনো বোরিং টপিকই হোক না কেন, সেটাকে নিয়ে যদি দিনের পর দিন বসে থাকা যায়, তাহলে তাকে লাইকিংয়ে কনভার্ট করা যায়। আর্টিকেলটা কনস্টিটিউশনের সব থেকে বোরিং টপিক, আর আমার মনে হয় আর্টিকেলটা আমার কাছে সব থেকে ইন্টারেস্টিং টপিক। আমার কাছে প্রথম দিকে আর্টিকেলটাকে এরকম বোরিং মনে হতো, সেটাকে কিন্তু আমি লাইকিংয়ে কনভার্ট করেছি, ঠিক এরকমভাবে দিনের পর দিন বসে থেকে। তো জাস্ট চেষ্টা করে যেন আমার মনে হয় হয়ে যাবে। তো আজকে আমাদের ভিডিওটা এই অবধি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, অল দ্য বেস্ট, জয় হিন্দ।